স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 10 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা ডিএসসিসি 10 পেপার থেকে শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে সেই নিয়েই আজকের আলোচনা। তোমাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের যে 4টি পেপার আছে তার মধ্যে এই ডিএসসিসি 10 পেপার অর্থাৎ বিশ্ব রাজনীতির ওপর যে পেপারটি আছে এই পেপারটি তুলনামূলকভাবে একটু কঠিন, প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তবে তোমরা এই পেপারের ওপরে কিভাবে ভালো নম্বর পেতে পারো সেটা নিয়ে শেষে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশনটা একটু বুঝে নাও, অর্থাৎ কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে তোমরা সেটা প্রথমে তোমরা বুঝে নাও। তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তৈরি করবে প্রথমে শোনো। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমাদেরও চিন্তার কারণ নেই, শেষে আমি তোমাদের সাজেশনটা ইংলিশে দেখিয়ে দেব এবং মক টেস্টের প্রশ্ন এই ডিএসসিসি 10 পেপারের উপরে আমি যেটা করেছি সেটাও শেষে দেখিয়ে দেব। প্রথমে তোমরা সাজেশনটা শুনে নাও। মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যেগুলো করবে, প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন বলতে কি বোঝো, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল তার সঙ্গেই আছে বর্তমান বিশ্ব বা উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা বা প্রাসঙ্গিকতা। অর্থাৎ এখন এই জোট নিরপেক্ষ আন্দোলনের কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা, তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, অর্থাৎ ওখানে তোমাকে কারণ আলোচনা করতে হবে বা পটভূমি বা কারণ একই জিনিস সেটা আলোচনা করতে হবে এবং বর্তমানে এর প্রাসঙ্গিকতা আছে কিনা সেটা আলোচনা করতে হবে। দুটো কোয়েশ্চেন আমি বললাম। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের অর্থাৎ কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্য, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। 3টে প্রশ্ন বললাম। 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং এর সঙ্গে ব্রেক্সিটের প্রভাব। ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যাবলী এবং ব্রেক্সিটের প্রভাব, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন যে বেরিয়ে গেল, এই ব্রেক্সিট, এটাকেই বলা হচ্ছে ব্রেক্সিট, এবং এর যে প্রভাব সেটাকে আলোচনা করতে বলা হয়েছে। এই 4টে প্রশ্ন হচ্ছে মডিউল 1 থেকে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া আমি এক্সট্রা 2টো প্রশ্ন রেখেছি মডিউল 1 থেকে, শুনে নাও। প্রথম প্রশ্ন, সেটা বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠানসমূহ হিসাবে বিশ্ব ব্যাংক, IMF অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার, WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব ও ভূমিকা। অর্থাৎ মানে বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা ও গুরুত্ব, এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো। এবং আরও একটি প্রশ্ন এখান থেকে আছে, পশ্চিম এশিয়ার রাজনীতি বলতে কি বোঝো, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে বর্তমানে প্যালেস্টাইন সংকট আলোচনা করো। এগুলো হচ্ছে মডিউল 1-এর প্রশ্ন। মডিউল 1 থেকে আমি টোটাল 6টা বড় প্রশ্ন বললাম, তার মধ্যে প্রথম 4টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, ভালো করে তোমাদের দেখতে হবে। এবার 2 নম্বর মডিউল থেকে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে ভালো করে শোনো। প্রথম প্রশ্ন হচ্ছে স্থিতিশীল উন্নয়নের প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। স্থিতিশীল উন্নয়ন প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা, ভালো প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক, ভালো করে দেখবে। 3 নম্বর প্রশ্ন, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা বিশ্লেষণ করো বা ভারতের ভূমিকা আলোচনা করো। এর সঙ্গেই বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্ক তাৎপর্য ব্যাখ্যা করো। মানে বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশ বলতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ক্ষমতা ও কার্যাবলী। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ক্ষমতা ও কার্যাবলী, এই 4টি প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আছে। এছাড়া এখান থেকে আরও কয়েকটি প্রশ্ন আমি রেখেছি সাজেশানে, সেগুলো এবার একটু শোনো। শান্তি রক্ষা ও মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। নেক্সট আছে ভারত পাকিস্তানের
দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীরের গুরুত্ব আলোচনা করো। এটা তোমরা 10 নম্বরের হলেও দেখে যাবে যে ভারত পাকিস্তানের সম্পর্ক এবং সেখানে যে কাশ্মীর সমস্যা সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এই প্রশ্নটাও আসার সম্ভাবনা কিন্তু খুব আছে। পরের প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম নীতি কিভাবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটাও একটু দেখে যেতে পারো। এগুলো গেল বড় প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্ন কি করবে? দেখো, বড় প্রশ্ন যেগুলো করছো তার মধ্যে থেকেও কোনো অংশ বা কোনো পার্ট তোমাদের 5-এ আসতে পারে। তবে 5 নম্বরের জন্য আমি সাজেশানে সেপারেট হিসাবে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো বলছি, একটু শুনে নাও। প্রথম প্রশ্ন, সেক্ষেত্রে মডিউল 1 থেকে কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয়, অর্থাৎ কোন ঘটনার মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হলো। তারপরে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্যান আফ্রিকাজমের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণের প্রক্রিয়া। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ। পরে 4 নম্বর প্রশ্ন, ব্রিক্স আসিয়ানের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব। এটা তো বড় প্রশ্নের পার্ট হিসাবে তোমরা দেখছো যে বড় প্রশ্নে আমি বলেছি সেখানেই একটা পার্ট তুলে প্রশ্ন করা হয়েছে যে ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব। পরের প্রশ্ন, বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভূমিকা। এই 6টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে, এবং এছাড়া টিকা হিসাবে সার্ক এবং WTO দেখে রাখতে পারো। এবার মডিউল 2 এ হচ্ছে প্রথম প্রশ্ন 5 নম্বরের, ভারত নেপালের শান্তি মৈত্রী চুক্তির প্রধান বিষয়গুলি উল্লেখ করো। নেক্সট হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করো, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক। এটা 5 নম্বরেও আসতে পারে। ওই যেখানে কাশ্মীর সমস্যাটা তোমাদের বলছিলাম এক্ষুনি, বড় প্রশ্ন আকারে বললাম 10 নম্বরে তৈরি করো, সেই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে। এবারে আমি কয়েকটা প্রশ্ন আরও আছে বলছি, তবে এই পেপারে কিভাবে নম্বর একটু বেশি পাবে সেটা বলি। দেখো, এই ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ওপর কিন্তু এই পেপার, সেখানে ওয়ার্ল্ড পলিটিক্স মানে বিশ্ব রাজনীতির পার্টটা দেওয়া আছে, এবং এই পেপারের ওপরে তোমরা যেটুকু নলেজ বিভিন্ন জায়গা থেকে পেয়েছো সেই নলেজের ওপর ভিত্তি করে যে কোনো প্রশ্ন আসুক তোমরা লিখে আসবে। যদি লিখে আসো অন্যান্য পেপারে তুমি যদি বানিয়ে লিখতে যাও, আরও যে পেপারগুলো থিওরি পেপার আছে সেখানে যদি তুমি বানিয়ে লিখতে যাও, বা তুমি বিভিন্ন তথ্য হয়তো সংগ্রহ করেছো, কোনো জায়গা থেকে শুনেছো এবং সেটা পুরোপুরি মানে হয়তো কিছুটা ভুলে গেছো অংশ, সেক্ষেত্রে অন্যান্য পেপারগুলোয় নম্বর কমে। কিন্তু এখানে যেটুকু তুমি মনে রাখতে পারছো, বিভিন্ন জায়গা থেকে যেটুকু তথ্য তোমার জোগাড় করা আছে বা তোমার মাথার মধ্যে আছে, সেটা যদি লিখে আসতে পারো তাহলে অবশ্যই তোমরা নম্বর পাবে। কারণ এই পেপারটায় নম্বর পাওয়া কিন্তু অনেকটা মানে ভালো আর কি, নম্বর পাওয়ার জায়গা অনেক থাকে, কারণ তুমি লিখলেই এই পেপারে নম্বর পাবে। এখানে কমন কম আসতে পারে, প্রশ্ন কমন কম আসতে পারে, কিন্তু নম্বর ভালো পাওয়া যায়। তুমি যেটুকু লিখতে পারবে লিখবে, দেখবে তুমি নম্বর বেশি পাবে। এই পেপারে নম্বর খুব ভালো হটে, ঠিক আছে, খুব ভালো নম্বর পাওয়া যায়। চিন্তা করবে না, যে প্রশ্নগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম ওগুলো ভালো করে দেখে যাবে। এবং এছাড়াও যদি তোমার কোনো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মনে হয় যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটা আমি পিন করে দেব। অন্যান্য ছাত্রছাত্রীরাও সেটা দেখে বুঝতে পারবে যে এই প্রশ্নটা হয়তো মোস্ট ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, বাকি প্রশ্নগুলো একটু শুনে নাও। সেখানে প্রথম আরেক মানে মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন আলোচনা হচ্ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা। নেক্সট প্রশ্ন, ভারত বাংলাদেশের সম্পর্ক কি সময় পরীক্ষিত বন্ধু, আলোচনা করো। এই একটি প্রশ্ন আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সময় পরীক্ষিত বন্ধু। ঠিক আছে, এটা আসতে পারে। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগগুলি সংক্ষেপে লেখো। নেক্সট কিছু টিকা আছে, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের মহাসচিব, এগুলো টিকা আকারে আসতে পারে। এবারে তোমরা মানে ইংলিশ ভার্সানের যারা স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা একবার দেখে নেবে, আমি স্ক্রল করে যাব, এবং আমাদের যে মক টেস্টের প্রশ্নপত্রটা DSCC 10 পেপার থেকে তৈরি করা হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। এবারে তোমরা শেষ মুহূর্তের সাজেশনটা ইংলিশ ভার্সানে দেখে নাও, এখানে বাংলা ভার্সানও আছে।
যেগুলো স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, এগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলেছি তোমরা অলরেডি শুনে নিয়েছো, দেখে নাও তোমরা। এবং আবারও বলছি, এই পেপারটায় লিখে আসার চেষ্টা করবে, কোনো প্রশ্ন ছাড়বে না। যতটুকু তোমার নলেজের মধ্যে আছে, যেখান থেকে যেটুকু নলেজ পেয়েছো সেটুকু তোমরা পরীক্ষার খাতায় লিখে আসার চেষ্টা করবে, তাহলেই দেখবে এই পেপারে ভালো নম্বর পাওয়া যায়। আর এখানে যে প্রশ্নগুলো দিয়েছি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সিলেবাসের মধ্যে থেকে বাছাই করে দেওয়া হয়েছে, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। আর এরপরে আমি মক টেস্টের প্রশ্নপত্রটা তোমাদের দেখাবো। আর তোমরা জানো আমাদের অনলাইন কোচিং ক্লাস হয়, বহু ছাত্রছাত্রী আমাদের ক্লাস করছে, এবং তোমরাও যদি পরবর্তী সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টারে কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, আমাদের সাথে যোগাযোগ করে নেবে। এবার মক টেস্টের প্রশ্নটা দেখো। এবারে ডিএসসিসি 10 পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা একটু দেখে নাও। প্রথমে আমি বাংলায় কোয়েশ্চেন পেপারটা দেখাচ্ছি, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদেরও চিন্তার কারণ নেই, তোমাদেরও আমি দেখাচ্ছি। দেখো, ইংলিশ ভার্সনও তোমরা দেখে নেবে শেষে। দেখে নাও, প্রথমে বাংলায় মক টেস্টের প্রশ্নটা দেখে নাও, আমাদের যেটা মক টেস্ট নেওয়া হয়েছিল পেড ব্যাচে আর কি, দেখে নাও। এবারে ইংলিশ ভার্সানটা তোমরা দেখো, সম্পূর্ণ মক টেস্টের প্রশ্ন তোমরা দেখে নাও। ইংলিশ ভার্সানেও তোমাদের মক টেস্টের প্রশ্নটা দেখিয়ে দিলাম, দেখো।